এখন আমরা দেখব উপাঙ্গীয় অস্থি। উপাঙ্গীয় অস্থি বলতে মূলত আমাদের যে অক্ষীয় অস্থি অর্থাৎ যে সেন্টার যে অস্থি সেগুলো ছাড়া অন্যান্য যে বাহ্যিক অস্থি সমূহ যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় উপাঙ্গীয় অস্থি। উপাঙ্গীয় অস্থি কয়টা? 126টা। অক্ষীয় আহ উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, অস্থি না কঙ্কাল। কঙ্কাল বললেই মূলত একটু অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয়, কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা দেখলাম কয়টা অস্থি? 80টা অস্থি ছিল, সেগুলো আমরা পড়ছি। কিন্তু এখন উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা দেখবো 126টা অস্থি। 126টা অস্থিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 64 আর একটা হচ্ছে 62। 64 হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অস্থি এবং 62 হচ্ছে নিম্নাঙ্গের অস্থি। ঊর্ধ্বাঙ্গের অস্থি প্রধানত দুই ধরনের, বক্ষ অস্থি চক্র 4টি, বাহু বা হাত 60টি। নিম্নাঙ্গের অস্থি দুই ধরনের, একটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র 2টি এবং পা হচ্ছে 60টি। এখন আমরা আসি বিস্তারিত আলোচনায়। প্রথমে আমরা আসি বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রের মধ্যে যে 4টি অস্থি রয়েছে সেই 4টি অস্থির মধ্যে দুই ভাগে ভাগ করা যায়। বক্ষ অস্থি চক্রের যে 4টা অস্থি রয়েছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্ল্যাভিকল, একটা হচ্ছে ক্ল্যাভিকল, একটা হচ্ছে স্ক্যাপুলা, একটা হচ্ছে ক্ল্যাভিকল, একটা হচ্ছে স্ক্যাপুলা। একটা হচ্ছে ক্ল্যাভিকল, একটা হচ্ছে স্ক্যাপুলা। এটা হচ্ছে ক্ল্যাভিকল আর একটা হচ্ছে স্ক্যাপুলা। ক্ল্যাভিকল বলতে আমাদের এই জায়গায় যে এই জায়গার মধ্যে যে একটা অস্থি রয়েছে এফ আকৃতির, ইটালিক এফ আকৃতির যে অস্থিটা রয়েছে এই জায়গার মধ্যে অনেকটা এরকম বাঁকা, এটাকে বলা হয় ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকলের নিচে ত্রিকোণ আকৃতির যে অস্থি রয়েছে সেটাকে বলা হয় স্ক্যাপুলা। এখন আমরা আসি বিস্তারিত বর্ণনা। প্রথমে আমরা আসি ক্ল্যাভিকল। এই যে ক্ল্যাভিকল সম্পর্কে যে কথা, ক্ল্যাভিকল কোনটা? ক্ল্যাভিকল হচ্ছে এটা। ক্ল্যাভিকল কয়টা থাকে? দুইটা। দুইটা ক্ল্যাভিকল, এই পাশে ক্ল্যাভিকল একটা, এই পাশে ক্ল্যাভিকল আরেকটা, এই পাশে স্ক্যাপুল একটা, এই পাশে স্ক্যাপুল একটা, মোট 4টা। বক্ষ অস্থি চক্র কয়টা? 4টা। দুইটা ক্ল্যাভিকল এবং দুইটা স্ক্যাপুলা। এখন দেখো ক্ল্যাভিকলের মধ্যে যে কথা, দেখতে ইটালিক এফ এর মতো বাঁকা অস্থি। দেখতে ইটালিক এফ অক্ষরের মতো মতো বাঁকা অস্থি, বাঁকা অস্থি। এরপর আমরা আসি একটি দেহ দুটি মাথা, একটি দেহ দুটি দুটি প্রান্ত যথা স্টার্নাল এবং অ্যাক্রোমিয়াল প্রসেস নিয়ে গঠিত। দেখো এই যে মাঝখানের যে অংশটা, এই যে ক্ল্যাভিকলটাকে যদি আমি এই জায়গার মধ্যে একটু লিখি সুন্দর করে, এই যে ক্ল্যাভিকল, এটা যদি হয় ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকলের মধ্যে দুইটি মাথা রয়েছে, অর্থাৎ এদিকে একটা মাথা, এদিকে একটা মাথা, দুইটি মাথা। ঠিক আছে? কয়টি মাথা? দুটি মাথা রয়েছে, দুটি মাথা রয়েছে। ঠিক আছে? এবং একটি দেহ, মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় দেহ। একটি দেহ বিদ্যমান। ঠিক আছে? একটি দেহ বিদ্যমান, একটি দেহ বিদ্যমান। এই সামনের যে অংশটা, সামনের যে অংশটা এটাকে বলা হয় স্টার্নাল, এটাকে বলা হয় স্টার্নাল। দুটি মাথা, এটাকে বলা হয় স্টার্নাল এবং এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস। এই যে স্টার্নাল যে অংশটা, এই স্টার্নালটা স্টারনামের সাথে যুক্ত থাকে, স্টারনামের সাথে যুক্ত থাকে। এই যে স্টারনাম, আমরা যে স্টারনাম পড়ছিলাম ওই স্টারনামের সাথে, অর্থাৎ এই যে ক্ল্যাভিকল যে রয়েছে, ক্ল্যাভিকলটা এখানে আমার স্টারনামের সাথে যে অংশটা যুক্ত থাকে এটাকে বলা হয় স্টার্নাল। এবং এই অপোজিটে এই জায়গার মধ্যে যে জায়গাটা, এটা কিসের সাথে যুক্ত থাকে?
স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, এটা স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। স্টারনামের সাথে এবং স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। তার মানে এখানের মধ্যে একটা দেহ আছে এবং দুইটি মাথা রয়েছে। এর মাথার মধ্যে একটা মাথা স্টারনামের সাথে আর একটা মাথা এই স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের ক্লেভিকল নিয়ে যে কথা সেটা। এবার আমরা আসি স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা নিয়ে কথা। স্ক্যাপুলা নিয়ে আমরা কি বলবো দেখো। স্ক্যাপুলা দেখতে চাপা ও ত্রিকোণাকার অস্থি। এর একটি সম্মুখ বা কোস্টাল তল, একটি পশ্চাৎ তল বা কোরাকয়েড প্রসেস, একটি অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্লিনয়েড গহ্বর নামে একটি সংযোগী অবতল রয়েছে। সম্মুখ তল পরশুকাগুলোর দিকে মুখ করে থাকে। এতে সাব স্ক্যাপুলার ফসা নামে একটি অবতল অংশ আছে। গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। পশ্চাৎতলে স্ক্যাপুলার কাটা থাকে যা স্ক্যাপুলার পশ্চাৎতলে সুপ্রাস্পাইনাস ও ইনফ্রাস্পাইনাস ফসায় বিভক্ত করে। এখন আসো স্ক্যাপুলার যে গঠনটা, প্রথমে আমরা আসি স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা দেখতে দেখতে চাপা ও ত্রিকোণাকার অংশ, ত্রিকোণাকার অস্থি, ত্রিকোণাকার অস্থি দেখতে চাপা ও ত্রিকোণাকার অস্থি, দেখতে চাপা ও ত্রিকোণাকার অস্থি। এরপর আসো এর একটি সম্মুখ তল, একটি পশ্চাৎ তল রয়েছে, একটি অ্যাক্রোমিয়াল এবং গ্লিনয়েড গহ্বর রয়েছে। সম্মুখ তল, পশ্চাৎ তল, অর্থাৎ এটার মধ্যে কয়েকটা তল আছে, একটা হচ্ছে সম্মুখ তল, একটা হচ্ছে পশ্চাৎ তল। সম্মুখ তল, পশ্চাৎ তল। সম্মুখ তল অর্থাৎ এটার সামনের দিকে যে অংশটা সেটাকে আমরা বলি সম্মুখ তল এবং পেছনের দিকে অংশটা সেটা হচ্ছে পশ্চাৎ তল। ঠিক আছে। এখন একটি অ্যাক্রোমিয়াল প্রসেস রয়েছে, অ্যাক্রোমিয়াল প্রসেস। অ্যাক্রোমিয়াল প্রসেস রয়েছে, অ্যাক্রোমিয়াল প্রসেস অর্থাৎ যে জায়গার মধ্যে যে জায়গার মধ্যে ক্লেভিকল যুক্ত থাকে, আমরা পড়ছিলাম যে ক্লেভিকল যে জায়গায় যুক্ত থাকে ওই জায়গার মধ্যে একটা লম্বা আকৃতির একটা অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে। অ্যাক্রোমিয়াল প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস। এই অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে কি থাকে? ক্লেভিকল যুক্ত থাকে, ক্লেভিকল যুক্ত থাকে। এই যে অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে ক্লেভিকল যুক্ত থাকে। এখানের মধ্যে আর কি কি আছে? গ্লিনয়েড গহ্বর থাকে, এখানের মধ্যে গ্লিনয়েড গহ্বর থাকে, গ্লিনয়েড গহ্বর। নিচের দিকে করে একটা গ্লিনয়েড গহ্বর থাকে, না উপরে গ্লিনয়েড গহ্বর। এই গ্লিনয়েড গহ্বরের সাথে আমাদের যে বাহু, আমাদের যে বাহু হিউমেরাস, এই হিউমেরাস সংযুক্ত হয়, সংযুক্ত হয়। অর্থাৎ স্ক্যাপুলার এক পাশে করে এক ধরনের গহ্বর দেখা যায়, ওই গহ্বরকে বলা হয় গ্লিনয়েড গহ্বর। ওই গ্লিনয়েড গহ্বরের মধ্যে আমাদের হিউমেরাস যুক্ত থাকে। এখন আসো সম্মুখ তল পরশুকাগুলোর সাথে কে সাবস্ক্যাপুলার ফসা বলা হয়, ওদের আছে। দেখো এই যে সম্মুখ তল এবং পশ্চাৎ তল বলছি আমরা, সম্মুখ তল এবং পশ্চাৎ তলের মধ্যে কি থাকে?
এখন দেখো, ফসা, ফসা বলতে এক ধরনের গেঁথে যাওয়া অংশ বোঝায়, অর্থাৎ অবতল অংশ। অবতল অংশ আমরা জানি, উত্তল এবং অবতল পড়ছিলাম না আমরা? এই যে এটাকে বলা হয় উত্তল, এবং এই জায়গাটাকে বলা হয় অবতল। এই যে অবতল অংশ মানে কি, এক ধরনের গেঁথে যাওয়া অংশ না, অর্থাৎ এরকম। এই যে আমি যে হাতটা এভাবে এদিকে গেঁথে গেছে, এটাকে বলা হয় অবতল অংশ। এই আমাদের হাড্ডির মধ্যে বা অস্থির মধ্যে যত রকমের অবতল অংশ রয়েছে সেগুলোকে বলা হয় ফসা। সেগুলোকে বলা হয় ফসা। সেগুলোকে বলা হয় ফসা। সেগুলোকে বলা হয় ফসা। এখন দেখো, এই যে সম্মুখ তল এবং পশ্চাৎ তল, এদের মধ্যে সম্মুখ তলে একটা ফসা বিদ্যমান এবং পশ্চাৎ তলে দুইটা ফসা বিদ্যমান। সম্মুখ তলের যে ফসাটা, তাকে বলা হয় সাবস্ক্যাপুলার ফসা, এবং পশ্চাৎ তলের যে ফসাটা, ফসাগুলো সেগুলোকে বলা হয় সুপ্রাস্পাইনাস এবং ইনফ্রাস্পাইনাস ফসা। সম্মুখ তলের মধ্যে ফসা কয়টা? একটা ফসা। একটা ফসা, যেটাকে বলা হয় সাবস্ক্যাপুলার। সাবস্ক্যাপুলার ফসা। সাবস্ক্যাপুলার ফসা। সাবস্ক্যাপুলার। এবং পশ্চাৎ তলের মধ্যে যে ফসা, তাদেরকে বলা হয় সুপ্রাস্পাইনাস এবং ইনফ্রাস্পাইনাস। সুপ্রাস্পাইনাস এবং ইনফ্রাস্পাইনাস। পশ্চাৎ তলের যে ফসা, এগুলো কয়টা? দুইটা। একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস, সুপ্রাস্পাইনাস, এবং ইনফ্রাস্পাইনাস। স্পাইনাস। সুপ্রাস্পাইনাস মানে উপরের দিকের যে ফসাটা, সেটাকে বলা হয় সুপ্রাস্পাইনাস ফসা। ফসা। এবং নিচের দিকে যে ফসাটা, সেকে বলা হয় ইনফ্রাস্পাইনাস ফসা। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্ক্যাপুলা, এই স্ক্যাপুলার মধ্যে, এটা দেখতে চাপা ত্রিকোণাকার অস্থি। সম্মুখ তল মানে সামনের দিকের যে অংশটা, সেটাকে বলা হয় সম্মুখ তল। সেখানের মধ্যে একটা ফসা বিদ্যমান, যেটাকে বলা হয় সাব স্ক্যাপুলার ফসা। এবং পশ্চাৎ তলের মধ্যে দুইটা ফসা বিদ্যমান। পেছনের তল, সেটাকে বলা হয় দুইটা, একটা হচ্ছে সুপ্রা স্পাইনাস উপরের দিকে, ইনফ্রা স্পাইনাস নিচের দিকের ফসা। এরপর আমরা আসি, অ্যাক্রোমিয়াল প্রসেস বিদ্যমান। অ্যাক্রোমিয়াল প্রসেস বলতে কোনটা বোঝানো হয়? অ্যাক্রোমিয়াল প্রসেস বলতে মূলত যে অংশটা ক্লেভিকলের সাথে যুক্ত থাকে, ওই জায়গাটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস। এরপর গ্লিনয়েড গহ্বর বিদ্যমান। এটা কোন জায়গায় বিদ্যমান? এই যে এই জায়গার মধ্যে গ্লিনয়েড গহ্বর। হিউমেরাস যেখানের মধ্যে সংযুক্ত থাকে, ওই গহ্বরটাকে বলা হয় গ্লিনয়েড গহ্বর। আশা করি এই স্ক্যাপুলার যে বিষয়টা, এই জিনিসটা বোঝা গেছে। এখন আমরা আসি পরবর্তী যে আলোচনা, সেটা হচ্ছে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। যে বাহু, আমাদের যে বাহুর অস্থি, সেগুলো কি আসলে, সেটা সম্পর্কে আমরা এখন জানবো। বাহুর মধ্যে কি কি আছে? বাহুর মধ্যে কয়টা ভাগ আমরা জানি? হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এগুলো হচ্ছে আমাদের যে গঠন, সেগুলো। প্রথমে আমরা আসি হিউমেরাস নিয়ে আলোচনা। ঊর্ধ্ব বাহুর প্রথম অস্থিকে বলা হয় হিউমেরাস। হিউমেরাস ঊর্ধ্ব প্রান্তে মসৃণ গোল মস্তক, যা স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে প্রবিষ্ট থাকে। তাছাড়াও আছে ছোট বড় টিউবারকল, এর মাঝখানে অ্যানাটমিক্যাল গ্রিবা। টিউবারকলের নিচে যে সরু অংশ, সেটাকে বলা হয় সার্জিক্যাল গ্রিবা। মূল দেহের মধ্যভাগে খসখসে রয়েছে ডেলটয়েড রিজ। দেহের কিনারা নিম্ন প্রান্তে এসে
এপিকন্ডাইল গঠন করে। এপিকন্ডাইলের নিচে কন্ডাইল থাকে যা ক্যাপিচুলাম ও ট্রক্লিয়ায় বিভক্ত। এবার আসো, তোমাদের বইয়ে যে চিত্র দেওয়া আছে সে চিত্রের দিকে একটু খেয়াল করো এবং দেখো হিউমেরাস, এই হিউমেরাসকে বলা হয় ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি। ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি, ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি। এর ঊর্ধ্ব প্রান্তে রয়েছে মসৃণ গোল মস্তক। ঊর্ধ্ব প্রান্তে রয়েছে মসৃণ গোল মস্তক। অর্থাৎ যে হিউমেরাসটা, হিউমেরাসের ঊর্ধ্ব প্রান্তে মসৃণ গোলাকার মস্তক বিদ্যমান। মস্তক বিদ্যমান, মসৃণ গোলাকার মস্তক বিদ্যমান। আমরা বলছিলাম যে হিউমেরাস গ্লিনয়েড গহ্বরের সাথে যুক্ত থাকে। স্ক্যাপুলা, একটু আগে স্ক্যাপুলার আলোচনার মধ্যে যে গ্লিনয়েড গহ্বরে হিউমেরাস যুক্ত থাকে, এই যে মস্তকটা কিন্তু ওই যে গ্লিনয়েড গহ্বরের মধ্যে যুক্ত থাকে, এটাই আমরা পড়ছিলাম। এখানের মধ্যে আবার রয়েছে ছোট বড় টিউবারকল। ছোট বড় টিউবারকল। ছোট বড় টিউবারকল। এই যে টিউবারকলের মধ্যখানে রয়েছে অ্যানাটমিক্যাল গ্রিবা নামে একটি খাঁজ। টিউবারকলের মধ্যখানে রয়েছে অ্যানাটমিক্যাল গ্রিবা নামক একটি খাঁজ। টিউবারকলের মাঝখানে একটি খাঁজ বিদ্যমান, ওই খাঁজকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রিবা। অ্যানাটমিক্যাল গ্রিবা। এরপরে টিউবারকলের নিচে রয়েছে হিউমেরাসের মূল দেহ গঠিত হয়, এটাকে বলা হয় সার্জিক্যাল গ্রিবা। হিউমেরাসের নিচের মধ্যে সার্জিক্যাল গ্রিবা। হিউমেরাসের নিচের মধ্যে কি রয়েছে? নিচে কি রয়েছে? সার্জিক্যাল গ্রিবা, যেটা মূলত মূল দেহ গঠন করে। মূল দেহ গঠন করে। এরপর আসো, মূলদেহের মধ্যভাগে পেশি সংযুক্তের জন্য খসখসে ডেলটয়েড রিজ বিদ্যমান রয়েছে। মূলদেহের মধ্যভাগে অর্থাৎ মূলদেহ যেটা, মূলদেহের মাঝখানে ডেলটয়েড রিজ বিদ্যমান। ডেলটয়েড রিজ বিদ্যমান। ডেলটয়েড রিজ বিদ্যমান। এই যে ডেলটয়েড রিজ গুলা মূলত খসখসে হয়ে থাকে। খসখসে, খসখসে হয়ে থাকে, যেখানের মধ্যে মূলত পেশি সংযুক্ত থাকে। এই যে পেশি সংযুক্ত থাকার জন্য এটাকে বলা হয় ডেলটয়েড রিজ। তো এতটুকু পর্যন্তই হচ্ছে মূলত হিউমেরাসের মেইন আলোচনা। হিউমেরাসের মেইন আলোচনার মধ্যে আমরা কি দেখলাম? ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি, ঊর্ধ্ব প্রান্তের মধ্যে এক ধরনের গোল মসৃণ গোলাকার মস্তক বিদ্যমান। ছোট বড় টিউবারকল, মাঝখানে অ্যানাটমিক্যাল গ্রিবা রয়েছে। হিউমেরাসের নিচে সার্জিক্যাল গ্রিবা, যেটা মূলদেহ গঠন করে। মূলদেহের মাঝখানে ডেলটয়েড রিজ নামক খাঁজ অবস্থান করে, যেখানের মধ্যে মূলত পেশি সংযুক্ত থাকে। এবার আসো রেডিয়াস এবং আলনা নিয়ে কথা। হিউমেরাসের পরে রেডিয়াস এবং আলনা। ঊর্ধ্ববাহুর মধ্যবর্তী অংশ দুটি দুইটার গঠনই কিন্তু প্রায় একই রকম, সেজন্য আমরা দুইটা একসাথে পড়তেছি। দুইটা একসাথে হচ্ছে, এর ঊর্ধ্ব প্রান্তে করোনয়েড
এবং ওলেকট্রন প্রসেস। এর ঊর্ধ্ব প্রান্ত আছে এবং নিম্ন প্রান্ত আছে, নিম্ন প্রান্ত আছে। ঊর্ধ্ব প্রান্তে কি কি থাকে এবং নিম্ন প্রান্তে কি কি থাকে এগুলো পড়লেই আমাদের হয়ে যাবে। ঊর্ধ্ব প্রান্তে কি কি থাকে? ঊর্ধ্ব প্রান্তের মধ্যে মূলত দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে করোনয়েড এবং ওলেক্রেনন। দুইটি প্রসেস থাকে, একটা হচ্ছে করোনয়েড, একটা হচ্ছে ওলেক্রেনন প্রসেস, একটা হচ্ছে ওলেক্রেনন, ওলেক্রেনন প্রসেস, করোনয়েড প্রসেস, ওলেক্ট্রনন প্রসেস। এরপর আমরা আসি একটি ট্রক্লিয়ার নচ এবং একটি টিউবারোসিটি, টিউবারোসিটি বিদ্যমান। একটি ট্রক্লিয়ার নচ, ট্রক্লিয়ার নচ আর একটি টিউবারোসিটি বিদ্যমান। অর্বুদ, অর্বুদ বিদ্যমান, অর্বুদ, অর্বুদ বা টিউবারোসিটি, সিটি বিদ্যমান। এখন রেডিয়াস আলনার নিম্ন প্রান্তে কি অবস্থিত? রেডিয়াস আলনার নিম্ন প্রান্তে অবস্থিত মাথা এবং স্টাইলয়েড প্রসেস বিদ্যমান, মাথা এবং স্টাইলয়েড প্রসেস বিদ্যমান। এই দুইটা অংশ বিদ্যমান এখানে। এই যে স্টাইলয়েড প্রসেসটাই মূলত, স্টাইলয়েড প্রসেসটা মূলত এর নিম্ন প্রান্তের যে স্টাইলয়েড প্রসেস এটার সাথে মূলত কার্পাল অস্থি যুক্ত থাকে। এবার আমরা পড়ব কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস সম্পর্কে খুব বেশি একটা বলার নাই, আমরা শুধুমাত্র কার্পাল সম্পর্কে পড়ব। কার্পাল, কার্পাল নিয়ে আমাদের একটা সুন্দর আলোচনা আছে। কার্পাল অস্থি কয়টা, কয় ধরনের, এটা আমরা এখন দেখব। কার্পাল অস্থি এক হাতে 8টি করে, 8টি, 8টি করে কয়টা, মোট 14টি, 8টি করে এক হাতে। এক হাতে কার্পাল অস্থি কয়টা, অর্থাৎ কবজির মধ্যে যে অস্থি সেগুলোকে বলা হয় কার্পাল অস্থি। ছোট ছোট কার্পাল অস্থি। এই কার্পাল অস্থি কয়টা, 8টা। এই 8টা কি কি? এই 8টা হচ্ছে সিরিয়াল বাই আমি বলবো। এটা হচ্ছে স্ক্যাফয়েড লুনেট, ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম, ট্রাপিজিয়াম ট্রাপোজয়েড, ক্যাপিটেড হ্যামেট। স্ক্যাফয়েড লুনেট, ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম, ট্রাপিজিয়াম ট্রাপোজয়েড, ক্যাপিটেড হ্যামেট। অনেকে ছন্দ নিয়ে মনে রাখে, কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদেরকে ছন্দ নিয়ে মনে না রেখে এমনিতেই মনে রাখো। এমনিতেই মনে রাখলে তোমাদের জন্য সহজ হবে। আমি এমনিতেই মনে রাখছি, এভাবে আমার জন্য সহজ হয়, সেজন্য। ছন্দ দিয়ে মনে রাখলে আসলে কয়টা ছন্দ তুমি মনে রাখবা, এমনিতে মনে রাখাটা এর চাইতে অনেক সহজ। স্ক্যাফয়েড লুনেট, ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম, ট্রাপিজিয়াম ট্রাপোজয়েড, ক্যাপিটেড হ্যামেট। স্ক্যাফয়েড লুনেট, ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম, ট্রাপিজিয়াম ট্রাপোজয়েড, ক্যাপিটেড হ্যামেট। এগুলো হচ্ছে কার্পাল অস্থি। কার্পাল অস্থির সংখ্যা কয়টা, 8টা। এই 8টা, এক হাতে 8টা, দুই হাতে মোট 14টা। এগুলো হচ্ছে কার্পাল অস্থি। তো এতটুকুই হচ্ছে আমাদের ঊর্ধ্বাঙ্গের অস্থি। এবার আমরা চলে আসি নিম্নাঙ্গের অস্থিতে। এবার আমরা চলে আসব নিম্নাঙ্গের অস্থিতে। নিম্নাঙ্গের অস্থির শুরুতেই যেটা, সেটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। এরপরে পা। এই যে শ্রোণী অস্থি চক্র,
শ্রোণী অস্থিচক্র কয় ধরনের? শ্রোণী অস্থিচক্রের মধ্যে আসলে খুব বেশি একটা পড়া নাই, কম। এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে ইসচিয়াম, এটা হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এগুলো সবগুলা মিলিতভাবে একটা হিপ বোন গঠন করে। এভাবে দুইটা হিপ বোন মিলিত হয়ে দুইটা অস্থি, শনি অস্থিচক্র দুইটা, এখানের মধ্যে তিনটা দেখাচ্ছে না, এই তিনটা জিনিসই পরস্পর মিলিত হয়ে একটি হিপ বোন গঠন করে, একটি হিপ বোন। এই যে হিপ বোন, দুই পাশে দুইটা একত্রে যখন যুক্ত থাকে তখন সেটা দুইটা হয়ে যায়। এই যে এটা হচ্ছে দুইটা, শনি অস্থিচক্র দুইটা, দুইটা মানে হচ্ছে একটা হিপ বোন, ওই একটা হিপ বোনের মধ্যে এই তিনটা অংশে বিভক্ত, ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস। এখানে আসলে খুব বেশি একটা পড়ার কিছু নাই, তোমরা বই পড়লেই বুঝবা। তাহলে আমরা সরাসরি এখন নিম্নাঙ্গের অস্থিতে চলে যাই। নিম্নাঙ্গের অস্থি বলতে ওই যে নিম্ন বাহু যেটা, অর্থাৎ পা, পায়ের মধ্যে চলে যাই। পা এক, ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। প্রথমে আমরা আসি ফিমার সম্পর্কে আলোচনা। ফিমার সম্পর্কে যদি আমি বলি, নিম্ন বাহুর প্রথম অস্থি, মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। নিম্ন বাহুর প্রথম অস্থি, মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। নিম্ন বাহুর মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা। এরপর আসো, একটি গোল মস্তক বিদ্যমান, গ্রীবা ছোট বড় চোখেন্দ্র অবস্থিত। গোল মস্তক, গ্রীবা ছোট বড় শোকেন্টার অবস্থিত, শোকেন্টার বিদ্যমান। ফিমারের প্রান্তে প্যাটেলা নামক ত্রিকোণাকার অস্থি পাওয়া যায়। ফিমারের প্রান্তে, এর প্রান্তে প্যাটেলা, আমরা পড়ছিলাম না ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা। ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, কিন্তু প্যাটেলাটা হচ্ছে ফিমারের সাথে যুক্ত থাকে, ফিমারের প্রান্তে ত্রিকোণাকার, ত্রিকোণাকার প্যাটেলা অবস্থিত। প্যাটেলা নামক যে অস্থি, সে ত্রিকোণাকার প্যাটেলা অবস্থিত। এই যে প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। এটা একটা সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি, সিসাময়েড, সিসাময়েড অস্থি। কেন? কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। এর উৎপত্তি, উৎপত্তি পেশির টেন্ডন থেকে, পেশির টেন্ডন থেকে, এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। তাহলে আমরা কি পড়লাম? ফিমার নিম্ন বাহুর বা পায়ের প্রথম অস্থি এবং মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। এখানের মধ্যে একটা গোল মস্তক বিদ্যমান, ঊর্ধ্ব প্রান্তে গ্রীবা ছোট বড় চোখেন্টার বিদ্যমান, এর প্রান্তে ত্রিকোণাকার প্যাটেলা অস্থি বিদ্যমান। যে প্যাটেলা অস্থিটা ত্রিকোণাকার, যেটা সিসাময়েড অস্থি। কেন? কারণ এটা টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে। এবার আমরা আসি ফিমারের পরে টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলা।
টিবিয়া বেশি মোটা, ফিবুলা দেখতে যষ্টির মতো, দীর্ঘ যষ্টির মতো। এটা আসলে দুই ধরনের গঠন, তাও গঠনের মধ্যে একটা একই রকম আছে, আবার ভিন্নতাও আছে। দেখো, টিবিয়া এবং ফিবুলা আমি একটু আলাদা করে লিখি। এটা হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে ফিবুলা। ফিবুলা, এই টিবিয়া যেটা, টিবিয়া দেখতে লম্বাকৃতির না, টিবিয়া দেখতে একটু মোটা, আর এটা একটু যষ্ঠির মতো, দীর্ঘ যষ্ঠির মতো। যষ্টি মানে হচ্ছে লাঠি, দীর্ঘ লাঠি, লাঠির মতো। টিবিয়ার সাথে পেশি সংযুক্ত থাকে, কিন্তু ফিবুলার মধ্যে পেশি সংযুক্ত থাকে না, পেশি সংযুক্ত থাকে। এই যে পেশি সংযুক্ত থাকে, পেশি সংযুক্ত থাকার জন্য, পেশি সংযুক্ত থাকার জন্য এক ধরনের গঠন থাকে, এটাকে বলা হয় টিউবারোসিটি। এটাকে বলা হয় টিউবারোসিটি বিদ্যমান, টিউবারোসিটি বিদ্যমান। আর ফিবুলার ক্ষেত্রে আরেকটা যে কথাটা, সেটা হচ্ছে ফিবুলার নিম্ন প্রান্তে মেলিউলাস বিদ্যমান, মেলিউলাস বিদ্যমান। এর নিম্ন প্রান্তে, ফিবুলার মধ্যে নিম্ন প্রান্তে মেলিউলাস বিদ্যমান, উঁচু নিচু মেলিউলাস, মেলিউলাস উঁচু নিচু অংশ। এই যে উঁচু নিচু যে মেলিউলাস অংশ, এই মেলিউলাস অংশের সাথে মূলত এই টার্সাল সংযুক্ত থাকে, মেলিউলাস উঁচু নিচু অংশের সাথে টার্সাল সংযুক্ত থাকে। তাহলে আমরা কি বললাম? টিবিয়া মোটা অস্থি, ফিবুলা দীর্ঘ যষ্টি বা লাঠির মতো অস্থি, টিবিয়ার সাথে পেশি সংযুক্ত থাকে, পেশি সংযুক্ত হওয়ার যে জায়গাটা সেটাকে বলা হয় টিউবারোসিটি, এবং ফিবুলার নিম্ন প্রান্তে মেলিউলাস নামক উঁচু নিচু অংশ থাকে, যেখানের সাথে মূলত টার্সাল নামক পেশি যুক্ত থাকে। এখানের মধ্যে আসলে মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জের সম্পর্কে খুব বেশি একটা কথা নাই, যে কথা আছে সেটা হচ্ছে টার্সাল নিয়ে। আমরা এখন টার্সাল নিয়ে কথা বলবো, মূলত টার্সাল নিয়ে কথা বলে আমরা আজকের আলোচনাটা শেষ করব। টার্সাল, টার্সাল অস্থি কয় ধরনের? 7 ধরনের। টার্সাল অস্থি কয় ধরনের? 7টি, 7টি। সরি, আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি যে বলছিলাম হাতের অস্থি কয়টা? 8টা। 8 দুগুণে কত? 16। আমি ভুলে 14 বলে ফেলছিলাম, আমি ভুলে 14 বলে ফেলছিলাম। 8 দুগুণ 16, অর্থাৎ হাতের মধ্যে যে অস্থি, কার্পাল অস্থি, কার্পাল অস্থি কয়টা? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপোজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। অর্থাৎ 8 দুগুণে 16, অর্থাৎ দুই হাতে মোট 16টা অস্থি বিদ্যমান থাকে। আর এখানের মধ্যে যে টার্সাল অস্থি, টার্সাল অস্থি থাকে দুই হাতে মোট 14টা। ঠিক আছে? টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং কুনিফর্ম। এই যে 7টা, 7টা কি কি? টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার, ক্যালকেনিয়াস,
এবং তিনটি কুনিফর্ম বিদ্যমান থাকে। তিনটি কুনিফর্ম বিদ্যমান থাকে, তার মানে এগুলো কয়টা? চারটা, এবং এখানে কয়টা? তিনটা, মোট সাতটা। এবং দুই পায়ে মূলত কয়টা? সাতটা করে 14টা। এবং হাতের মধ্যে কয়টা থাকে? আটটা করে 16টা। এবং এখানের মধ্যে সাতটা করে 14টা। টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং তিনটা কুনিফর্ম। কুনিফর্ম অস্থি কয়টা? তিনটা। এবং টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এরা চারটা, এবং বাকি আর তিনটা হচ্ছে কুনিফর্ম। তো এটা হচ্ছে আমাদের মূলত টার্সাল যে অস্থি, টার্সাল অস্থির গঠন। পায়ের যে টার্সাল, তার এগুলো কি কি? টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং তিনটি কুনিফর্ম। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আশা করি ক্লাসটা খুব ভালো মতোই সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।